গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার। গুড ইভিনিং বলে তো ব্লগটা শুরু করলাম, কিন্তু এখন ইভিনিং টাইম না, এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে। এইমাত্র সুইটি কতগুলো হেলেঞ্চা শাক নিয়ে এসছে। আমি আর সুইটি এই হেলেঞ্চা শাকগুলো এখন ছাড়াচ্ছি। আমি না ভুলে গেছি কী করে হেলেঞ্চা শাক কাটতে হয়, সেটা না আমার মনে নেই। তো সুইটিকে আমি জিজ্ঞেস করলাম যেগুলো কি করে কাটে। সুইটি আমাকে দেখিয়ে দিল। ও আমাকে বলল যে নিচের দিকের কয়েকটা কচি পাতা নিতে হবে। যতগুলো শাক নিয়ে এসেছিল অর্ধেকের বেশি শাক ফেলেই দিতে হয়েছে। ওই যে শুধু কচি পাতাগুলো নেওয়া হয়েছে, ওই জন্য। জানি না সুইটি ঠিক বলেছে না ভুল বলেছে। যাই হোক, অনেক দিন হেলেঞ্চা শাক খাওয়া হয় না, তো ওই জন্য আমি মনে করতে পারছি না এই শাকগুলো কী করে কাটে। আর এদিকে দেখো অর্জুন কি করেছে। আমি কালকে 1 প্যাকেট আমন্ড নিয়ে এসেছিলাম। এবার অর্জুন আমাকে বলে কি, মা আমি একটু আমন্ড খাবো। প্যাকেটটা খোলা হয়নি, ও কাঁচি দিয়ে প্যাকেটটা কাটলো। তারপর আমি বললাম কি, আমন্ডটা ধুয়ে তারপরে খাস। ও কী করেছে জানো, সেই পুরো 1 প্যাকেট আমন্ড কলের নিচে ধরেছে। ও আমার কথা কিছু বুঝতে পারেনি। কলের নিচে আমন্ডের প্যাকেটটা ধরে পুরো আমন্ডগুলোকে ভিজিয়ে দিয়েছে। ও মনে করেছে ওই প্যাকেটের মধ্যে সব আমন্ডগুলোকে ধুতে হবে, তারপরে খাবে। অর্জুনের উপরে যা রাগ হয়েছিল, প্রচণ্ড বকাঝকা করেছে। আমি তারপরে ওই আমন্ডগুলোকে তোয়ালের মধ্যে রেখে ভালো করে মুছে পাখা চালিয়ে দিলাম। আমন্ডগুলো তাহলে শুকিয়ে যাবে। আমন্ডের মধ্যে যদি জল লেগে থাকে, ওগুলো তো তাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো শাক কাটলাম, তারপরে এই যে পেঁপের খোসা ছাড়িয়ে রাখলাম। কালকে যা যা রান্না হবে সেগুলো একটু মোটামুটি এখন গুছিয়ে রাখলাম। সন্ধ্যের থেকে তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। শুধু বৃষ্টি না, ঝড় হচ্ছে। বাইরের অবস্থা বেশ খারাপ, বেশ কয়েকবার কারেন্টও অফ হয়ে গেছে। আরেকজন তো পড়াশোনা করতে করতে চোখ মুখের কি হাল করেছে দেখো। চোখ মুখ একদম বসে গেছে কৃপার। কৃপাই দুদিন আরও বেশি রোগা হয়ে গেছে। এখনো কটা চ্যাপ্টার বাকি বলতো? 3টে? একটু আগে তো বললি কয়টা? হ্যাঁ হ্যাঁ, 12টা বাকি ছিল। 12 নম্বর ছিল। ও, কর কর, কালকে ওর সব থেকে কঠিন পরীক্ষা। রাত 11টা বাজে, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় সারা রাত ধরেই বৃষ্টি হবে। আর ওই যে দেখো ওই লরি দুটোর আলো তখন দেখতে পেয়েছি, সে সময় অন্ধকারে বোঝা যাচ্ছিল না। এই গাড়ি দুটো মনে হয় আজকে এখানেই থাকবে। ভিডিও থেকে তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু একটু দেখা যাচ্ছে। লাইটটা অন করার পর দেখলাম আমার বারান্দার কি দশা হয়ে আছে দেখো। অসুবিধা নেই, মেয়েটা কালকে সকালবেলা এসে ঘরটা মুছে দেবে। যদি না আসে তাহলেই তো কেলেঙ্কারি হবে। মেয়েটা না আসলে আমাকেই এইসব করতে হবে। ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে। অনেক দিন পর আমি রাতের বেলা বারান্দায় একটু দাঁড়িয়ে আছি। শীতের জন্য তো আমি বারান্দায় আসতামই না রাতের বেলার দিকে। তো এখন তো আর শীত নেই, এখন ভালো লাগে রাতের বেলার দিকে বারান্দায় আসতে। এখন মাঝে মধ্যেই আসা হবে বারান্দায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার। হ্যাঁ, আজকে বুধবার তো, বুধবার হ্যাঁ। তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। কৃপার কর্মে লেগে পড়েছে, আমি আমার কর্মে লেগে পড়েছি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কৃপাকে ডেকে দিলাম। কৃপা পড়তে বসেছে আর আমি আমার সংসারে কাজকর্ম করছি। তো এখন বাইরে যাব, উঠোনটা ঝাড় দিতে হবে। উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি নাইটিটা পাল্টাবো। উঠোনের অবস্থা খুব খারাপ। কালকে তোমাদের বারান্দা দেখালাম না যে হাওয়া দিয়েছে কীরকম হয়েছে, উঠোনটাও দেখলাম সেই রকম হয়ে রয়েছে। তো উঠোনটা ঝাড় দিতে হবে। উঠোন ঝাড় দিয়ে তারপর আমি নাইটিটা পাল্টাবো। নাইটি পাল্টে রান্না বসিয়ে দেবো। এখন স্নান করব না, নাইটি পাল্টে রান্নাটা বসিয়ে দেবো। ঝট করে কৃপার জন্য একটু ওই শাক আর ভাত এগুলো নামিয়ে নেব। তারপরে আমি ওই জামা কাপড় কাচা ধোয়া করব। ওই জামা কাপড় কাচা ধোয়া করে তারপরে স্নান হবে। আজকে সকাল সকাল আমার বর মর্নিং ওয়াক করতে চলে গেছে। মাঝখানে অনেক দিন মর্নিং ওয়াক করেনি, আজকে থেকে আবার নতুন করে শুরু করলো। বৃষ্টির জল কি এটার মধ্যে পড়েছে? এইটুকু জল হয়েছে। অ্যাকোরিয়ামে দেবো তো, ওই জন্য এইটাকে এইখানে রেখে দিয়েছি। এত বৃষ্টি হলো তাও দেখো
বৃষ্টির জল সেরকম একটা পড়েনি এর মধ্যে। এটাকে যদি ওইখানটায় রাখা হতো তাহলে আরও বেশি বৃষ্টির জল পড়তো। ওইখানটায় রাখলে না বৃষ্টির জলটা বেশি পাওয়া যায়, এখানটায় অতটা বৃষ্টির জল পড়ে না। কিন্তু রাতের বেলা তো এটা আর রাস্তায় রাখা যাবে না, ড্রামটা তো চুরি হয়ে যাবে, সেই জন্য এটা এখানেই ছিল। এই পাশটাও ঝাড় দিতে হবে। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তো, সেই জন্য গাছগুলোর দিকে আজকে তাকাতে বেশ ভালো লাগছে। আর এতদিন গাছগুলো কেমন রুক্ষ শুষ্ক হয়ে পড়েছিল, গাছগুলোর দিকে তাকাতে ভালো লাগতো না। বৃষ্টির জল পড়াতে গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে। এই পাশটা ঝাড় দিয়ে তারপরে ও পাশটাও ঝাড় দিতে হবে। উঠোন ঝাড় দিতে এখন জানো তো অনেক সময় লাগে, ঝাঁটাটা ছোট হয়ে গেছে, ভালো করে ঝাড় দেওয়া যায় না। ঝাড় দিতে দিতে আমার কোমরটা ধরেই গেল। আর ওই যে সকাল হতে না হতেই অ্যাম্বুলেন্স যাচ্ছে, ঠিক আছে। আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা বারাসাত যাওয়া যায় তো, ওই জন্য অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি, তারপরে 4 চাকা লরি, এগুলো সারাদিনই যাওয়া আসা করতে থাকে। আর এই দেখো সাত সকালে আমার জন্য একটা ভালো খবর, আমার জবা গাছে এই দেখো কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? আমি খুব খুশি এটা দেখে। এর আগেও একটা ফুল ফুটেছিল কিন্তু সেইটা না ভালো করে ফোটেনি, এই না দুটো কুড়ি এসছে, এই যে একটা, এটা হবে কিনা আমি জানি না। এই দেখো এর আগে জবা গাছটাতে একটা ছোট্ট ফুল হয়েছিল, সেটা ভালো করে ফুটতে পারেনি, পিঁপড়েতে খেয়ে নিয়েছিল। তো দেখি এই দুটো ফোটে কিনা। গতকাল তো একাদশী ছিল, আজকে একাদশীর পরের দিন, আজকে পারণের দিন। আমার হাজব্যান্ড পুরীর প্রসাদ খেয়ে পারণ করলো, আমার মুখেও একটুখানি পুরীর প্রসাদ দিল। পুরী থেকে ওই চাল প্রসাদটা এনে রাখি তো, ওটা খেয়েই পারণ করি। আর এখন আমি সবজির খোসাগুলো নিয়ে বাইরে চলে যাব। কালকে রাতের বেলা পেঁপে কাটলাম, তারপরে শাক কাটলাম, ওই সমস্ত খোসাগুলো আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো সব ওই যে বাইরে যেখানটায় আমি মাটি ফেলেছি ওখানটায় ফেলে দেব। সবজির খোসা, তারপর ঠাকুরের পুজোর বাসি ফুল, এগুলো সবই তো এখন ওখানেই ফেলে দিই। এগুলো এখন আর নোংরার গাড়িতে দিই না, ওই জায়গাটাই ফেলে রাখি। ওই জায়গাটাতে বেশ তাহলে ভালোভাবে সার হবে, সারের কাজ করবে। কালকে একাদশী রান্না করেছিলাম, ওই বাসনগুলো সব আমি কলতলায় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন সব ধোয়া মাজা করছি। শাক রান্না করলাম আর আলু পেঁপের তরকারি করেছি। কৃপাকে এখন ভাত মেখে খাইয়ে দেব। কিন্তু হেলেঞ্চা শাকটা নাকি তেতো লাগছে। এবার আমার না এটাও মনে নেই হেলেঞ্চা শাক তেতো লাগে কি না, সেটাও আমি মনে করতে পারছি না। কৃপা বলে শাক দিয়ে আর ভাত খাবে না, আলু পেঁপের তরকারি খাবে। তাও তো আমি জোর করে শাক দিয়ে দু গালোকে খাইয়ে দিলাম। আরে আরেকটা কি শাক দেবো না। কৃপা এখন বেরোচ্ছে। জল খেয়েছিস? খুব সাবধানে পরীক্ষা দিবি, আগে ভালো করে কোশ্চেন পেপার পড়বি, তারপরে লিখবি। অঙ্কগুলো সাবধানে করিস, অঙ্কগুলো ঠিক করার চেষ্টা করবি, ওখানেই তো নাম্বার। টাটা। যাও তুমি, জ্বালে তো 9:45 তো বাজেনি। ক্যালকুলেটর ঠিক আছে? দেখে নিয়েছিস? হ্যাঁ, দেখে নে তাও একবার সব ঠিকঠাক আছে কিনা, বুঝেছিস? ওরাও পরীক্ষা দিতে যাচ্ছে, ওই যে ওই মেয়ে দুটো যাচ্ছে, ওদের স্কুল আমাদের পাড়াতে। কৃপা, আগে যেগুলো পারিস সেগুলো আগে লিখবি, যেগুলো ভালো পারিস সেগুলো আগে লিখে নিস। সকাল থেকে সমস্ত কাজকর্ম করছে সেটা ঠিকই, কিন্তু হাতে পায়ে কোনো জোর নেই, হাত পা ব্যাকা হয়ে আসছে। কৃপা ছিল তো এতক্ষণ, ওই জন্য কথা বলার সময় পাইনি, বা কৃপার সামনে আমি এই কথাগুলো বলবো না, তাই তোমাদেরকে বলেই নেই। আমারও হেভি টেনশন হচ্ছে। মেয়েটা পরশুদিন ইংলিশ পরীক্ষা দিয়ে এসে বলে কি, মা আমার তো এরকম ফিজিক্স পরীক্ষা পরশুদিন, আমি কি করব, 18টা চ্যাপ্টার আমি কি করে রিভিশন দেবো, কত পড়া। আর ওর না ওই ফিজিক্সের উপরে না একটা মানে ভয় রয়েছে, ছোটোবেলা থেকেই না ফিজিক্যাল সায়েন্সকেও খুব ভয় পায়। ও কিন্তু মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে খুব খারাপ নম্বর পেয়েছে, কোনো সময় ও ফিজিক্যাল সায়েন্সে ভালো নম্বর পায়নি।
ক্লাস 11-এও খারাপ নম্বর পেয়েছে, তারপরে টেস্টের সময়ও সেরকম একটা ভালো করেনি ফিজিক্সে। তো ওই জন্য ওর একটা মানে সবসময় এই সাবজেক্টের উপরে একটা দুর্বলতা কাজ করে। ও জানে যে আমি এটা ভালো পারি না, ওর একটা ভয় কাজ করে। যে সাবজেক্টের উপরে মানুষের একটা ভয় কাজ করে, সেই সাবজেক্টের উপরে না মানুষের ভালোবাসাটা থাকে না। মানুষ সেইভাবে না ওই পড়াটা করতে পারে না, ওইটা দেখলেই ভয় পায় যে এটা তো আমি পারি না, এটা আমার হবে না, এরকমই একটা আগের থেকে আর কি মনে হয়। তারপর আমি ওকে বললাম যে দেখ 18টা চ্যাপ্টার তো তুই মানে শুরু কর, তুই আগে থেকেই এত চিন্তা করিস না। দেখি ওর চোখে জল ছলছল করছে। কৃপা কিন্তু এত টেনশন করে না, কৃপা ওর বাবার মতো হয়েছে, মানে যত যাই হোক ও কিন্তু অত টেনশন করে না বা কাউকে কিছু বুঝতে দেয় না। আমি যেরকম চিন্তা ভাবনা করি মানে আমাকে দেখলে সবাই বোঝে যে আমি চিন্তা করছি, কিন্তু কৃপার বাবাকে দেখলে সেটা বোঝা যায় না। তো সেদিন দেখছে এরকম বলছে, বলে আমি 18টা চ্যাপ্টার কী করে রিভিশন দেবো এই দুদিনের মধ্যে। বললাম যে তুই শুরু কর আগে, কী করে রিভিশন দেবে সেটা পরের কথা, আগে শুরু কর, তারপর দেখবি ঠিকই হবে। আর সব পড়া পড়িস না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন চোখ বোলা। এখন আর সব পড়া খুঁটিয়ে পড়ার সময় নেই, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসবে সেগুলোতেই চোখ বোলা। সব কিছু পড়ার সময় এই 1 বছরের মধ্যে চলে গেছে, এই 1 বছরের মধ্যে সব কিছু পড়া উচিত ছিল, এখন শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে দেখতে হবে। কৃপা যদিও বেশিরভাগ সময় ফিজিক্স আর কেমিস্ট্রিই পড়তো, ওকে আমি সবসময় ওই দুটো সাবজেক্টই পড়তে দেখতাম, আর আমি শুধু বকা দিতাম, কিরে তোকে তো আমি একটু ম্যাথ করতে দেখি না, তুই তো ম্যাথ করিসই না। ওর বায়োলজি, তারপরে বাংলা, ইংলিশ এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ম্যাথ নিয়েও অতটা প্রবলেম নেই। ও বলে যে ম্যাথের যদি ফর্মুলা জানা থাকে, ম্যাথের যদি নিয়মটা জানা থাকে, তো যেখান থেকেই দিক না কেন আমি তো পারবোই, এই কথা বলে। ম্যাথে ওর অত সমস্যা হয় না, কিন্তু এই ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো নিয়েই চিন্তা করে। ফিজিক্সটা আর কি বেশি খারাপ, আর ফিজিক্সের থেকে কেমিস্ট্রিতে একটু আর কি ভালো। এখন 9:45 বাজে, কৃপার পরীক্ষা শুরু হয়েছে। ঠাকুরের কাছে নমস্কার করলাম, আর ঠাকুরের কাছে তো প্রদীপ জ্বালানো রয়েছে। যখন ওর পরীক্ষা শেষ হবে তখন এই প্রদীপটা নেবানো হবে। প্রচণ্ড টেনশন হচ্ছে, যতই মুখে বলি না কেন টেনশন করে কি হবে, যেটা হবার সেটা তো হবেই। টেনশন করে কি আর কোনো সমস্যার সমাধান হয়? তবুও দেখবে টেনশন ঠিক সময় মতো মাথার মধ্যে এসে হাজির হবে। আর মাঝে মধ্যে জানো তো আমি না বোকার মতো কাজকর্ম করি। আজকে আমার কাজ করতে সেরকম একটা ভালো লাগছে না, তাও দেখো আমি সকাল থেকে কত কাজকর্ম নিয়ে বসে আছি। এই দেখো কতগুলো জামা কাপড় ধোয়া কাচা করছে, সব আমার হাজব্যান্ডের জামা প্যান্ট। আর ওর জামা প্যান্ট কাচতে আমার একটু কষ্টই হয়, ওর জামা প্যান্টগুলো একটু বেশি বেশি নোংরা হয়, অনেকক্ষণ সময় ধরে এগুলোকে আমার পরিষ্কার করতে হয়। কাজকর্ম সবই করছি, আর শুধু ভাবছি কৃপা এখন কি করছে, ও লিখতে পারছে তো সব কিছু ঠিকঠাক মতো। জামা কাপড় ধোয়া কাচা হয়ে গেছে, আর এই যে দেখো মাংস রান্না করলাম আজকে। ফ্রিজের মধ্যে একটু মাংস ছিল, সেটাই আজকে রান্না করে দিলাম। গত 2 দিন আমাদের বাড়িতে তো নিরামিষ হয়েছে, 2 দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, ছেলেমেয়ের ভালো করে খাওয়া হয়নি, ওই জন্য আজকে একটু মাংস রান্না করলাম। ওরা তো একটু মাংস খেতে ভালোবাসে, তো ফ্রিজে বেশি দিন মাংস থাকলে কেমন যেন হয়ে যায়, তাই আজকে রান্না করে দিলাম। আর এদিকে রান্না হয়েছে এই যে হেলেঞ্চা শাক আর ভোলা মাছ, এই যে দেখো গোটা গোটাই রান্না করেছি, পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা এসব দিয়ে, আর আলু পেঁপের তরকারি। তোমাদেরকে বললাম না মাঝে মধ্যে কেমন বোকার মতো কাজকর্ম করি। এই দেখো হঠাৎ আমার কি মনে হলো, ভাবলাম এই বালতিগুলো পরিষ্কার করি। হাতে যখন সময় আছে এই বালতিগুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নিই। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম বালতিগুলো নোংরা হয়েছে, এগুলো একটু ধোয়া মাজা করতে হবে, মগ বালতি এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকেই দেখো এই কাজটা করে ফেললাম। আর হাতের মধ্যে প্লাস্টিক পুরে নিয়েছি, অ্যাসিড ধরলে হাতের মধ্যে কেমন জ্বালা করে, তো ওই জন্য। গতকালকেও আমার খুব কাজের প্রেশার ছিল, একদিকে একাদশীর রান্নাবান্না, অন্যদিকে অর্জুনের পরীক্ষা, তারপর সংসারের প্রতিদিনকার কাজকর্ম, আবার তার মধ্যে এক্সট্রা কিছু কাজ করেছিলাম। সেই জন্য আমি কোনো ভিডিও করারও সুযোগ পাইনি, আর ভিডিও এডিট করে আপলোড করার সময়ও পাইনি। এক্সট্রা কাজের মধ্যে ছিল 3টে বাথরুম পরিষ্কার করা, ছাদে বাথরুম পরিষ্কার করেছি, আর দোতলার 2টো বাথরুম পরিষ্কার করেছি। এই দেখো বালতি 2টো ঘষা মাজা করে নিয়েছি। এগুলো জানো তো ব্রাশ দিয়ে ঘষা দিয়েছি, তাও ভালো করে পরিষ্কার হয়নি, হালকা হালকা উঠেছে। আগের থেকে দেখতে অনেকটাই বেটার হয়েছে, যা নোংরা হয়েছিল এগুলো আমার হেবি চোখে লাগছিল। কালো গামলাটাও মেজে নিয়েছি, আর এই দেখো জামা কাপড়
সব এখানটায় রেখে দিয়েছে ওই জলটা ঝরার জন্য। আমি পরে এগুলো ছাদে নিয়ে যাব, ধোয়া হয়ে গেছে, এবার মেলা হবে। আর এই বাথরুমের এই মেঝেটাও আজকে পরিষ্কার করে নিলাম হারপিক দিয়ে, তারপরে হাত ব্রাশ দিয়ে ঘষে নিয়েছে। এবার আমি বাথরুম থেকে বের হয়ে 1.5 ঘন্টা ধরে আমি বাথরুমের মধ্যেই, আমার স্নান টান সব কমপ্লিট। এই যে পালতি ঘষা মাজা করলাম, জামা কাপড় কাচলাম, তারপরে বাথরুমের মেঝেটা পরিষ্কার করলাম, স্নান করে এখন বেরিয়ে যাচ্ছি। তা না হলে ব্লগটা এখানেই হতে থাকবে আজকে। খুব সুন্দর রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলে ভালো হতো, এখনও ওগুলো নিয়ে আমি ছাদে যাইনি। 3 তলায় মেলে দেবো তো, ওই জন্যই আর অত চাপ নেইনি, ওখানে 3-4 দিন ধরে শুকাবে। আর আজকে গাছগুলোর দিকে বারবার শুধু আমার চোখ চলে যাচ্ছে, এত ভালো লাগছে গাছগুলো দেখতে। পরীক্ষা শেষ হলে নতুন নতুন গাছ নিয়ে আসব, শীতকালে তো লাগানো হয়নি, এখন আবার গাছ লাগাবো। উপরের ঘরে এসে অর্জুনকে পড়তে বসালাম, এই ওকে আবার এখন পড়া দিয়েছে, পড়াটা এখন করছে। পড়তে কি আর বসতে চায়, 1000টা বায়না, এই অর্জুন পড়তে বস পড়তে বস, দাঁড়া মা একটুখানি, এই একটুখানি। মোবাইল দেখছিল, মোবাইল হাতছাড়া করছিল না। ওর বাবাকে ফোন করে তাই বললাম যে মোবাইলটা কেন দোকানে নিয়ে যাওনি। আমার মোবাইল তো অতটা পায় না, আমার মোবাইল দিয়ে যেহেতু ব্লক করা হয় সেই জন্য মোবাইলটা পায় না। ওই কৃপার মোবাইলটা নিয়ে এরকম করবে। কৃপা এক্সাম দিয়ে চলে এসছে, 3 নম্বর ছেড়ে দিয়েছে, আর অঙ্কগুলো নাকি ওর সব হয়েছে, সবার সাথে মিলিয়েছে অ্যান্সার, ওগুলো নাকি সব হয়েছে। তাই রে? হ্যাঁ, সবগুলো মিলিয়েছিস? তাও তুই একটু ম্যামকে দেখা, তাহলে তো বুঝতে পারবি যে তুই কত নাম্বার পাবি। ও যতটা মনে করেছে খারাপ হবে ততটা খারাপ হয়নি। ও আমাকে এত ভয় পাইয়ে দিয়েছিল, আমি তো ভয় পাচ্ছিলাম, টেনশন করছিলাম আজকে যে ও কী করে, ও নিজে এত ভয় পাচ্ছে, ও তো এত ভয় পাওয়ার মানুষ না। ম্যামের সাথে একটু কথা বলে দেখ, তাহলে তো আইডিয়া করতে পারবি যে কত নম্বর পাবে। এই মিষ্টিগুলো ওর বাবা নিয়ে এসছে, কিনে নিয়ে আসেনি, ওই আমাদের একজন লোক এসছে দোকানে, সে নিয়ে এসছে, কিন্তু ঠাকুরের জন্য রাখা হয়নি। অর্জুনটা আগে মিষ্টির প্যাকেটটা এনে এইখানে টেবিলের উপরে রেখে দিয়েছে। পুলি পিঠা আর এই পাটি সাপটা, এই যে পুলি পিঠা পাটি সাপটা ছোট ছোট। আমি এখন ভাত খেয়ে নিলাম, কৃপাকেও ভাত দিলাম, কৃপা উপরে ঘরে বসে ভাত খাচ্ছে, আর আমার বর আজকে ভাত খাবে না। ওকে আমি ভাত দিচ্ছিলাম, তখন বলে কি আমাকে ভাত দিও না, আমি ভাত খেয়ে এসছি। এই ভাত খেয়ে আসি নাই, সরি ভুল বললাম, বলে আমার নেমন্তন্ন আছে। 3 জায়গায় নাকি ওর নেমন্তন্ন রয়েছে, বলে আমার 3 জায়গায় আজকে নেমন্তন্ন, আমি আজকে বাড়িতে ভাত খাবো না। তাই বললাম যে তুমি তাহলে আমাকে সকালে বলতে পারতে, তুমি এইরকম করো সব সময়, এই খাওয়া দাওয়া নিয়ে সব সময় এরকম করে জানো তো। আর তোমাদেরকে তো আমি মাঝে মধ্যেই বলি, ওর যে কত জায়গায় নেমন্তন্ন থাকে, সকালেও ভাত খায়নি। সকালে আমাকে বলেছিল যে আমি ভাত খাবো না সকালবেলা, একাদশী পরের দিন তো সকালবেলা ভাত খায়, তো আজকে আর বাড়িতে ভাত খায়নি। ও আমাকে বলেছিল সেটা যে আমি ভাত খাবো না। তা যাই হোক, রাতে খাবে কি না তাও বলতে পারছি না। তো কৃপার পরীক্ষা ভালোই হয়েছে, খুব টেনশন করছিলাম, প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ কৃপা আজকে যেভাবে টেনশন করছিল, ও তো বললাম না সেরকম একটা টেনশন করে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওর ভিতরে একটা কেমন যেন টেনশন কাজ করছে। এই সাবজেক্টে যদি ও ঠিকঠাক মতো নাম্বার না তুলতে পারে, তো এখন তো বললো যে ভালো হয়েছে, 3 নাম্বার শুধু ছেড়ে দিয়েছে, অঙ্কগুলো ঠিকঠাক হয়েছে। ম্যামকে ফোন করলো, ম্যাম বলল যে আমি বলেছিলাম না তোর পরীক্ষা ভালো হবে, দেখেছিস তো তুই শুধু শুধু টেনশন করছিলিস, তাই ম্যাম বললো। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি। আজকে যা একটা দিন গেল, বুকের মধ্যে যেন এখনও ধরাস ধরাস করছে, গা হাত পা কাঁপছিল সেই সকাল থেকে, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, খেতে পাচ্ছিলাম না কিছু না। ওই কৃপা পরীক্ষা দিয়ে আসার পরে তারপরে দুটো ঠিকঠাক মতো খেলাম। কৃপা টেনশন করছিল বলেই আমার এরকম টেনশন হচ্ছিল, ও তো টেনশন করে না, তোমাদেরকে বললাম না যে ও সহজে টেনশন করে না। আর ও কিন্তু অতটা টেনশন নিচ্ছিল না, ও কিন্তু দেখো ভাত ঠাত খেয়ে পরীক্ষা দিতে গেছে। কিন্তু আমি যেহেতু বেশি টেনশন করি, মেয়ে আমাকে ওইটুকু বলেছে, তো ওইটা শুনেই আমার আর কি টেনশন শুরু হয়ে গেছে। আমি বললাম না আমি বেশি টেনশন করি। তা যাই হোক, পরীক্ষা ভালোই হয়েছে। টিপা আর কি যতটা ভাবছিল যে খারাপ হবে পরীক্ষা, তার থেকে ওর পরীক্ষা ভালো হয়েছে। এবার কত কি নাম্বার পাবে সেটা তো রেজাল্ট যখন দেবে তখনই জানা যাবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা, বাই বাই।